ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ সহ 3 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পিটিয়ে হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত 8টার দিকে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে আসে কিছু শিক্ষার্থী। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা। রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন 3 বছর আগে ঢাকায় আসেন। ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো এই জন্য হলো। কারণ একটা মানুষ, আমরা একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না, আর ও তো সেখানে একটা মানুষ। আমরা এই বলার মতো এর ভাষা নেই, তো এর আমরা সঠিক বিচার চাই। এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো, তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত এক্সস্ট করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, আমরা একটা আইনি পদক্ষেপে গেছি। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজে যাদেরকে হামলা করতে দেখা যায় তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন সহ বেশ কয়েকজন। এদের কয়েকজনকে আটক করেছে। যদি আমি পাপী হয়ে থাকতাম তাহলে আমি ক্যামেরার সামনে আসার আমার কোনো দরকার ছিল না, আমি পলাতক থাকতাম। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। বুধবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে ক্যাম্পাস গেটে মারধর করেন কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় প্রক্টর অফিসে নেওয়া হলে তাকে পুলিশে দেয়া হয়। এরপর সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান শামীম। বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী শামীমের বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটাকে আসলে অন্য কোনোভাবে দেখার আসলে কোনো অপশন নাই। যারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের সবারই ছবি আছে, ফুটেজ আছে, এই অভিযুক্তদের চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয়। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সকালে ডিএমপি সদর দপ্তরে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মারা যান হাসপাতালে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তরে এসে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিস প্রশ্নে জানান, নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। পরে প্রকৃত অপরাধী শনাক্ত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন খেয়াল রাখতে বলেন সেদিকে। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না।
এছাড়া পুলিশের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তাদের মনোবল কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 সংস্কার কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে কথা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যাব সেখানে। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা জাস্ট 5টা প্রশ্ন নিব, সুন্দর করে প্রশ্ন করেন, অসুবিধা নেই। জি জি জাস্ট অল্প করে উত্তর দিয়ে দিই। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে কমিশন এবং সংস্কার ভাববো না এসব প্রসঙ্গে, মানে যদি প্রশ্ন পাই মোর কমফোর্টেবল হবে, মোর ফোকাসড হবে। তবু আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। আপনারা কি নির্বাচন বা এই সংস্কার এগুলি বিষয়ে যদি প্রশ্ন করেন একটু ভালো হয়। জি জি সংবিধান কিভাবে গৃহীত হবে এটা যদি আমি বলে দিই তাহলে তো কনসালটেশনের প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট এই কমিশনটা গঠন করা হয়েছে, তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে। যেমন আপনি বলেছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে পারে, গ্রহণ করতে পারে, আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কি হবে এই ডিসিশন আমরা নিব না, এই ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে। কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশের মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, মানে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। সংস্কার কমিশন প্রধানের সঙ্গে বৈঠকের পর পরবর্তী অংশবিশেষ দেখছিলেন। প্রশাসনের ব্যর্থতায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ক্ষেত্রে এই ক্ষমতা দেয়া ঠিক নয়। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সব কথা বলেন তিনি। এছাড়া মির্জা ফখরুল অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার দাবি জানান। এ সময় সেখানে ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন তিনি। বিএনপির পক্ষ থেকে তাদের 15 লাখ টাকার আর্থিক সহযোগিতা করেন। মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসা ও চাকরির দাবি করেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে।
নির্ধারিত 17টি ধারার মধ্যে সীমাবদ্ধ থাকবে স্পেশাল ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের ক্ষমতা। এর জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্ধারিত 2 মাস পর সেনা কর্মকর্তাদের যেন আবারও এই দায়িত্ব নিতে না হয়, সেজন্য পুলিশের প্রতি দ্রুত আস্থা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। বুধবার সকাল থেকেই 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা নিয়ে সারা দেশে মাঠে রয়েছে সেনা কর্মকর্তারা। তবে এ সময়ে ফৌজদারি কার্যবিধির নির্ধারিত 17টি ধারার বাইরে কোনো নির্দেশনা বা বিচার করতে পারবেন না তারা। অপরাধীদের গ্রেপ্তার, পরোয়ানা কার্যকর করা, জামিন দেয়া, বেআইনি আটক বা গুম ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি, আইনি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন সেনা কর্মকর্তারা। এছাড়া বেআইনি সভা সমাবেশ, মিছিল ছত্রভঙ্গ করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আদেশ দেওয়া ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার ক্ষমতাও দেয়া হয়েছে। এটা মোবাইল কোর্ট না, মোবাইল কোর্টের আইন ভিন্ন আছে। মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট যিনি ম্যাজিস্ট্রেটই, আর ওনাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হচ্ছে ফর দি পারপাস। আর্মি এই সিচুয়েশনে একেবারে তারা তো রিমোটেস্ট, একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে সেই পর্যন্ত যায়, তো ওখানে আপনার দেন কোনো মেজার নেওয়ার জন্য বা কোনো অ্যাকশানে নেওয়ার জন্য সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রয়োজন নাই। আর্মির কমিশনড অফিসার যিনি ওই ট্রুপসের যিনি কমান্ডার থাকবেন, উনি ওই পাওয়ারটা উনি এক্সিকিউট করবেন। আইন অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির নিয়ন্ত্রণে থাকার কথা। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকলে ব্যাহত হবে এর আসল উদ্দেশ্য। তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন, তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো হচ্ছে তাদের কাজের ওপর কোনো নিয়ন্ত্রণ নিতে না পারলে তাদের কাজকে তো কোথাও ভুল করলে সেটাকে সংশোধন করারও সুযোগ থাকবে না। 2 মাসের মধ্যে যদি আসলে সিচুয়েশনটাকে ওনারা ডিল করতে পারেন, ওনারা যেই উদ্দেশ্য নিয়ে করছেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ করার আসলে কোনো কারণ দেখি না। অনেক আইনজীবী মনে করেন, নতুন সরকারের 1.5 মাসে মাঠ প্রশাসন ও থানা পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে না পারায় সেনা কর্মকর্তাদের নামতে হলো বিশেষ ম্যাজিস্ট্রেটের ভূমিকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 100 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফ সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে মামলাটি করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। পরে বাদীর জবানবন্দি নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামালের। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। রাজধানী ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 13 আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। তখন তাদের কাছে বৈদেশিক মুদ্রা পাওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে কোতোয়ালি থানার সেই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির পর 5 দিন মঞ্জুর করে আদালত। আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল, কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি, এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা। তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই। দোহার থানার বিস্ফোরক আইনের মামলায়ও রিমান্ড চাওয়া হয়েছিল সালমান এফ রহমানের, তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় সে আবেদন মঞ্জুর হয়নি। তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে ধানমন্ডি থানার হত্যা মামলায়। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় আবুল মোতালেব নামে এক আন্দোলনকারী নিহত হয়। সেই হত্যা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে জড়িত মর্মে তাকে আদালতে উপস্থাপিত করা হয়। আসাদুজ্জামান, তাকেও উত্তরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিজ্ঞ আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করেন। আর শাহজাহানপুর থানার রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানির মামলায় 2 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে 2 পুলিশ কনস্টেবলকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পল্টন থানায় হত্যা মামলায় রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ। পরে 2014-2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সর্বশেষ 2024 সালে নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ। এরই মধ্যে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আসাদুজ্জামান মিয়া, কিন্তু এখনো পর্যন্ত দুদক মামলা না করায় অসন্তোষ জানিয়েছেন বিশ্লেষকেরা। জমি, বাড়ি, ফ্ল্যাট কি নেই আসাদুজ্জামান মিয়ার? নিজের পাশাপাশি সম্পদ গড়েছেন স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নামে। বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকায় রয়েছে অন্তত 2টি বহুতল ভবন। ঢাকা মহানগর ও সাভারে অন্তত 4টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও ফরিদপুরে অন্তত 20 একর আবাদি ও অনাবাদি জমির খোঁজ মিলেছে। 2টি পরিবহন কোম্পানি ও একটি আইটি ফার্মের সিংহভাগের অংশীদার তিনি। আসাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং 5 আত্মীয়ের বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এই বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মন্তব্য, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির একটি ন্যাক্কারজনক উদাহরণ এই পুলিশ কর্মকর্তা। তখনকার সরকার তার কাজে ব্যবহার করেছে, আবার তাকে ঢালাও লাইসেন্স দেওয়ার মতন করে ছেড়ে দেওয়া হয়েছে দুর্নীতি করবার জন্য, যার ফলে দুর্নীতিগুলো সে করেছে। আমি তো মনে করি যে এইগুলো অনুসন্ধানের চাইতে সরাসরি মামলা করার মতনই উপাদান পত্র পত্রিকার রিপোর্টে আছে। মামলা করে তদন্তে নামা উচিত ছিল দুদকের। গত 11 সেপ্টেম্বর রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার থেকে অবসরে যান 2019 সালে। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত $2 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার আশা করছে ঢাকা। সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠকের পর একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারের সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতে একথা জানান মার্টিন রাইজার। 2 দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী জুন নাগাদ বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণ সহায়তার আশ্বাস দেন। এ অর্থ বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে ব্যবহার হবে। প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা পাই। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের 7 সদস্যের প্রতিনিধি দল। আগামীতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। বাংলাদেশের সাথে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের ব্যাংক খাত ও আর্থিক খাত সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ার কথাও আমরা বলেছি। আশা করি এতে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে। তিনি বলেন, ঢাকা এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। এক্ষেত্রে সব ধরনের সমর্থন দেবে বিশ্বব্যাংক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল। একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রো রেল জনপ্রিয়তা পায় সহজেই। তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক। 7 দিন মেট্রো রেল চলবে।
যদি অন্য তিনি বলেন এমআরটি লাইন ৬ এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে। আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। এর আগে ক্ষতিগ্রস্ত 2 স্টেশন চালু করতে বছরখানেক সময় লাগবে এমন কথা বলা হলেও মাত্র 62 দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এটি সংস্কার করতে খরচ হয়েছে 20.5 লাখ টাকা। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসির গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের 5 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে 20.5 লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন চলাচল করে মেট্রো রেলের 198টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে 3 লাখ। চলতি মাসে এ পর্যন্ত আয় হয়েছে 20.67 লাখ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো দেখভালে 6 মাসের জন্য রিসিভার নিয়োগ করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে বেশ কয়েকটি বিষয়ে রুলের জবাব দিতে বলেছে আদালত। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এক রিটের শুনানি শেষে এই রুল ও লিখিত আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান জানান, আদেশে আগামী 6 মাসের জন্য এই গ্রুপ অফ কোম্পানির সকল সম্পত্তি সংযুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। তবে বেক্সিমকো গ্রুপের কোনো হিসাব স্থগিতের আদেশ নেই। এর ফলে বেক্সিমকো সকল প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না, আর্থিক লেনদেনেও কোনো সমস্যা হবে না। নিয়োগকৃত রিসিভার বা তত্ত্বাবধায়ক অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতো আর্থিক বিষয়সহ সার্বিক মনিটরিং করবেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্ট, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে, কোনো রেস্ট্রিকশনস নেই। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2.5 কোটি টাকার বিদেশি মুদ্রা সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সকাল 8টার দিকে ইউএস বাংলার একটি বিমান থেকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আয়েশা সিদ্দিকা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান তারা। সকাল 8টায় দুবাইগামী ফ্লাইট থেকে জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়। এ সময় তার ব্যাগে রাখা 7,70,000 রিয়াল এবং 46,000 দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা। আটক জাকির হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান শুল্ক গোয়েন্দারা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।